আজকে 6 নম্বর স্কুলটা 159 থেকে 161 দেখো সলভ করছি। আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। যদি তোমাদের সামান্য কিছু কিছু অংশ তোমাদের কাজে লাগে, আমি নিজেকে ধন্য বলে মনে করব। খুব ভালো করে ভিডিওটা দেখো, আশা করি কিছু না কিছু উপকৃত হবে। কোন গ্রিনহাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা বেশি? এটা অবশ্যই সিএফসি ওজোন স্তরকে যদি ধ্বংস করে, তাহলে এটাই কিন্তু উষ্ণকরণ ক্ষমতা বেশি। কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলোর গতিশক্তি শূন্য হয়? এটা হলো 0 কেলভিন, মনে রাখতে হবে 0 কেলভিন। এসটিপিতে 0.01, এটা হলো CO2 আয়তন কত হবে? আচ্ছা, মনে রাখতে হবে 1 মোলের আয়তন 22.4 লিটার, আর 0.01 মানে 22.4 ইন্টু 0.01, তাহলে কত হবে? দেখো 0.224 লিটার। ফাইনাইট স্কেলে দেখে নাও, ফাইনাইট স্কেলে পরম শূন্যর মান কত? এটা আমরা বলবো -459.4 ডিগ্রি ফাইনাইট। কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক আমরা কি বলবো? উত্তল দর্পণে। শূন্য মাধ্যমে আলোর বেগ c এবং মাধ্যমে আলোর বেগ v, প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে কোনটা সঠিক? আমরা বলবো মিউ সমান c/v। আমরা জানি মিউ সমান c/v, তাহলে কোন অপশানটায় আছে? দেখো অপশান বি এতে আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে মিউ ভি সমান c। দেখো মিউ ভি সমান c। দেখো মটরের নিয়ম বলা হয় ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে, তাহলে মটরের নিয়ম বলা হয় ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে। তারপর দেখো 100 ওয়াট, দেখে নাও 100 ওয়াট বাল্ব যদি 1 মিনিট জ্বলে, তাহলে কত খরচা হবে? 1 মিনিট মানে দেখো 100 ওয়াট বাল্ব 1 মিনিট জ্বলছে, তাহলে দেখে নাও 1.8 এর উত্তরটা দেখে নাও 1.8। তাহলে ডব্লিউ সমান আমরা বলবো পি ইন্টু টি। পি মানে এখানে বলা আছে 100 ওয়াট, আর 1 মিনিট মানে আমরা বলবো 60 সেকেন্ড, তাহলে এটা কত হবে? 6000 জুল। তাহলে দেখে নাও, তাহলে আমরা কোন অপশানটায় বলবো? তাহলে অবশ্যই আমরা বলবো 6000 জুল বলবো, অপশান ডি বলবো। কোন জীবাশ্মের বয়স নির্ণয় করতে কার্বনের আমরা যে আইসোটোপ ব্যবহার করি সেটা হলো C14, এই আইসোটোপ ব্যবহার করি। আর বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি আমরা CS বলবো। একটি সমজীবী পদার্থের নাম লিখতে হবে, সমজীবী পদার্থ বলবো আমরা HCl জ্বলিয়ে দেবো, আমরা বলবো সমজীবী পদার্থ। HCl জ্বলিয়ে দেবো আমরা সমজীবী পদার্থ বলবো। তবে কিন্তু HCl মনে রাখতে হবে একটি সমযোজী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটা HCl। কিন্তু মনে রাখতে ক্লোরোফর্ম কিন্তু সমযোজী পদার্থ, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু অপশান বি হবে। তারপর দেখো ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে, এটা আমরা ইলেকট্রন বলবো। গাঢ় স্টোসুপোর একটি জলাকর্ষী পদার্থ, মানে ওর মধ্যে অর্থাৎ যদি চিনি দেওয়া হয়, চিনিটা শুষে নেবে, তাহলে সেজন্য আমরা কি বলবো? এটা অপশান সি বলবো। ব্রোঞ্জের উপাদান নয়, ব্রোঞ্জের উপাদান সিউ হবে, এসএন হবে, জিঙ্ক হবে, কিন্তু ব্রোঞ্জের মধ্যে অ্যালুমিনিয়াম থাকে না। এলপিজি যে হাইড্রোকার্বনটি থাকে তার নাম হলো এলপিজির মধ্যে থাকে আমরা বলবো বিউটেন। এলপিজির মধ্যে কি থাকে? বিউটেন। তারপর দেখো ট্রপোস্ফিয়ার, দেখে নাও ট্রপোস্ফিয়ারের সীমানা নির্দিষ্ট অঞ্চলকে আমরা ট্রপোপোজ বলবো, ট্রপোপোজ। বায়ুমণ্ডলে কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলে? ট্রপোস্ফিয়ারকে বলে। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? সেটা ট্রপোস্ফিয়ার। তারপরে দেখে নাও বাস্তব গ্যাসে অণুগুলির সসীম আয়তন আছে, হ্যাঁ আয়তনটা নির্দিষ্ট ধরা হয়। তাহলে আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণ, হ্যাঁ আয়তনটা ধরা হয় বলে অবশ্যই সত্য। তারপর দেখো 8 গ্রাম H2 আদর্শ সমীকরণ লিখতে বলছে, দেখে নাও 2.4। আমরা জানি PV =
NRT, এখানে PV মানে W/M RT, তাই এটা আমরা বলবো PV সমান W মানে 8, M এর মান 2, এটা RT, তাহলে আমরা বলবো PV সমান আমরা বলবো 4RT। PV সমান কি বলবো 4RT। তাহলে কোন অপশানটা হবে দেখে নাও, এটা PV সমান 4RT। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, এটা সত্য। মানে গামা রশ্মি বলতে এখানে মিনিংটা হলো আলফা বিটা গামার মধ্যে। আর যদি আমরা ধরো সমগ্র যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কথা চিন্তা করি তাহলে কিন্তু এটা ঠিক নয়। কিন্তু আমাদের যে টপিকে আমরা আলফা বিটা গামা বলছি, তাহলে এদের মধ্যে আমরা এটা সত্য বলবো। কিন্তু যদি আমরা সমগ্র তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথা কনসিডার করি তাহলে এটা মিথ্যা হবে। কিন্তু তোমরা এখানে পরীক্ষায় সত্যই লিখবে। এক্সোরসিটির ব্যবহার, এক্সোরসিটির ব্যবহার হলো অর্থাৎ পেটের মধ্যে কোনো অবাঞ্ছিত বস্তু প্রবেশ করেছে কিনা বা কোনো হাড় ভেঙে গেলে চিকিৎসা করার ক্ষেত্রে আমরা এক্সোরসি ব্যবহার করি। লাল এবং বেগুনি বর্ণের আলোর জন্য গোলীয় দর্পণের ফোকাস দূরত্বের কি পার্থক্য লক্ষ্য করা যায়? আমরা জানি 1/f সমান μ-1 1/r1 - 1/r2, এটা একটা সমীকরণ আছে। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত করতে পারি 1/f প্রপোর্শনাল মিউ, এটা হবে 1/f প্রপোর্শনাল মিউ, আর মিউটা নির্ভর করবে ল্যামডা, এরকমভাবে নির্ভর করবে। তাহলে আমরা বলবো তাহলে 1/f প্রপোর্শনাল 1/λ এইটা, তাহলে f প্রপোর্শনাল ল্যামডা, এটা কিন্তু আমরা মনে রাখতে হবে। অর্থাৎ ল্যামডা বাড়লে এফ বাড়বে, ল্যামডা কমলে এফ কমবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এগুলো তোমরা পরবর্তীকালে শিখবে। আপাতত মনে রাখবে যে ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সরল সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক। এবার চলে এসো কোশ্চেনটা চলে এসো। সেটা হলো দেখো, লাল এবং বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে দর্পণের ফোকাস দূরত্বের কি পার্থক্য লক্ষ্য করা যাবে? তাই লালের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বেশি হবে, বেগুনির ক্ষেত্রে কম হবে। তাহলে কি বলবে? লালের ক্ষেত্রে সিদ্ধান্ত হবে লালের ক্ষেত্রে আমরা ফোকাস দৈর্ঘ্য আমরা বেশি বলবো, আর বেগুনির ক্ষেত্রে আমরা কি বলবো? বেগুনির ক্ষেত্রে ফোকাস দূরত্ব আমরা কম বলবো। কারণ সাদা আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। তাই লালের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বেশি হবে আর বেগুনির ক্ষেত্রে ফোকাস দূরত্ব কম হবে। একমুখী তড়িৎ প্রবাহকে কিসের সাহায্যে পরিবর্তী প্রবাহে পরিণত করা যায়? এটা হলো কনভার্টার। আমরা মনে রাখবো কনভার্টার। ফিউজ তারের উপাদান কি? ফিউজের উপাদান হলো টিন এবং সীসা। কেবল গ্যাসের আয়তন প্রসারণ দেখা যায়, গ্যাসের আয়তন প্রসারণ আমরা দেখব। নিউক্লিয় বিভাজনের পূর্বে নিউক্লিয় সংযোজনের পূর্বে কোন বিক্রিয়া ঘটানো হয়? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হয়। দুটি তেজস্ক্রিয় পদার্থের নাম, এটা দেখো, এটা হলো 235 ইউরেনিয়াম 92, এটা দেখো 238 ইউরেনিয়াম 92। একটা হলো দেখে নাও ইউরেনিয়াম 235, আর একটা হলো ইউরেনিয়াম 238, এটা 92 করে। দেখে নাও তারপরে চতুর্থ পর্যায়ে অবস্থিত ক্ষারীয় মৃত্তিকা মৌল। চতুর্থ পর্যায়ে ক্ষারীয় মৃত্তিকা মৌল আমরা বলবো ক্যালসিয়াম। তৃতীয় পর্যায়ে সর্বোচ্চ জারণ ক্ষমতা মৌল, সেটা আমরা বলবো ক্লোরিন। সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে একটা যৌগের নাম, এটা আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। সম্পৃক্ত হাইড্রোকার্বন বৈশিষ্ট্য সম্পন্ন বিক্রিয়া আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা আমরা বলবো সেটা জুট বিক্রিয়া। হয়ে গেল। তারপরে দেখে নাও প্ল্যাটিনামের তড়িৎ দ্বারে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেন।
অবশ্যই মনে রাখবে হাইড্রোজেন এটা নীল শিখায় জলে। আর সমযোজ্যতার পরিমাপ করা হয় ইলেকট্রন জোড়ের মাধ্যমে, ইলেকট্রন জোড়। তারপর দেখো H2, দেখে নাও H2 গঠনে ও পরমাণুর শেষ কক্ষে কটি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে? সেটা হলো 2টি ইলেকট্রন জোড় অংশগ্রহণ করে। সালফান হলো 100% অলিয়ামকে আমরা সালফান বলবো। অ্যানোড মাডে একটি দামি ধাতুর নাম হলো প্ল্যাটিনাম, পিটি। কোন সমযোজী যৌগ জলীয় দ্রব্যে তড়িৎ পরিবহন করে? অবশ্যই আমরা বলবো HCl। H2S গ্যাসের সাহায্যে শনাক্ত করা যায় দুটো ধাতব মূলক। এটা আমরা বলবো একটা হলো হাইড্রোসালফাইড মূলক, আর একটা দেখো সালফাইড মূলক, আর একটা হলো হাইড্রোজেন মূলক। দুটো, একটা হলো হাইড্রোজেন মূলক আর একটা সালফাইড মূলক, এ দুটো শনাক্ত করা যায়। কপারের আকরিকের নাম হলো Cu2S। কপারের আকরিকের নাম কি? Cu2S, কপার গ্লান্স। একটি ধাতু সংকরের নাম লিখতে বলছে যার মধ্যে অধাতু বর্তমান ইনভার, অধাতু এর মধ্যে কার্বন বর্তমান, সেই অ্যান্সার হবে ইনভার। তারপরে দেখে নাও ওজোন স্তর। দেখে নাও আমরা বিভাগ গ করে নেব। ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব, এটা আমরা পেজ নাম্বার 4-এ পেয়ে যাব, পেজ নাম্বার 4। তারপর দেখো আছে একটা অঙ্ক আছে, দেখে নাও অঙ্কটা, দুটো অঙ্ক আছে, দেখে নাও কীভাবে হবে। 3.2 3.2 এখানে দেখো বলা আছে তাপমাত্রা টি বলা আছে, প্রাথমিক তাপমাত্রা 273 + 27, এটা হলো আমরা বলবো 300 কে বলবো। এবার দেখো চাপ, এটা আমরা T1 বলবো। চাপ আমরা P1 বলবো। P1 মানে 750 মিলিমিটার Hg, এটা চাপ। আয়তন কত বলা আছে? দেখো আয়তন বলা আছে V1, এটা হলো 1000 সিসি। তারপর দেখো চাপ বলা আছে P2 মানে 700 mmHg। এবার এখানে আমার আয়তন বলা আছে V2 মানে 1400 সিসি। আমার T2 মানে অন্তিম চাপটা, অন্তিম তাপমাত্রাটা চাইছে। তাহলে এইগুলো হলো প্রাথমিক আর এগুলো অন্তিম। দেখে নাও তাহলে সূত্রটা আমরা জানি যে P1 V1/T1 সমান আমরা কি বলবো P2 V2/T2। তাহলে P1 এর মান, দেখো মানগুলো বসাচ্ছি। P1 মানে 750, V1 মানে 1000, T1 মানে আমরা বলবো 300, P2 মানে আমরা বলবো 700, V2 মানে আমরা বলবো 1400। P2 মানে কত? P2 মানে 700, V2 মানে আমরা বলবো 1400, আর T2র মানটা আমার চাইছে। শূন্য কেটে দিলাম। এটা দেখে নাও এখানে তাহলে কত হবে। দেখে নাও আমি কোনাকুনি গুণ করি, তাহলে দেখে নাও T2 সমান, দেখো 700 × 1400 ইন্টু এটা 3 হবে, বাই এটা নিচে নামবে। দেখে নাও 750 × 10। ওকে, শূন্যগুলো কেটে দাও, কেটে দেওয়া হলো। 3 দিয়ে কাটো, এটা কাটলে কত হবে? 25 হবে, 28 ইন্টু 14। তাহলে T2র মান আমরা পেয়ে যাব, 392K, 392K পেয়ে যাব। তাহলে T2র মান কত পেয়ে যাব? 392। তাহলে তাপমাত্রা -273, এটা আমরা বলবো 119 ডিগ্রি সেন্টিগ্রেড। 119 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বলবো তাপমাত্রাটা।
তাহলে ভালো করে দেখে নাও, P1 দেওয়া আছে, P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, V2 দেওয়া আছে, T2 চাইছে। মানগুলো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে দেখো আমি এখানে ক্রস মাল্টিপ্লিকেশান করেছি, করতে T2 মান পেয়ে গেছি 392 কেলভিন। কেলভিনকে সেন্টিগ্রেডে করার জন্য 273 বাদ দিয়েছি, তাহলে ওটা উত্তর চলে হলো 119 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের অঙ্কটা, 2 ATM চাপে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন বলা আছে 3.76 লিটার। মোলার গ্যাস ধ্রুবকের মান বার করতে বলছে। দেখে নাও টি এর মান, তাহলে পি এর মান আমাকে বলা আছে 2 ATM, তাহলে এখানে টি এর মান বলা আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273 প্লাস 20 করলে হবে 293 কেলভিন। তারপরে এখানে দেখো ভি এর মান দেওয়া আছে 3.76 লিটার, আর এখানে এন এর মানটা বলা আছে W/M হবে, W/M, ডব্লুর পরিমাণটা বলা আছে 10, আর অক্সিজেন গ্যাসের আণবিক ভর এটা 32 গ্রাম বলবো, তাহলে 32, তাহলে 32 বলবো। এবারে আমরা জানি আর এর মানটা বার করতে হবে, তাহলে পিভি ইকাল টু NRT। পিভির মান কত, পি এর মান কত, পি এর মান 2, ভি এর মান আমরা বলবো 3.76, এন এর মান 10/32, আর এর মান, টি এর মান কত 293। দেখো এটা করলে আর এর মানটা আমরা পেয়ে যাব, আর এর মানটা পেয়ে যাব 2 × 3.76 × 32 বাই 10 × 293। দেখো তো এখান থেকে আর এর মান বার করবো, এটা কাটাকুটি করলে আমরা কত 5 বলবো। দেখে নাও এটা, এটা করলে দেখো গুণ করলে যেটা আসবে সেটা হলো 120.32 বাই 1465। তো এই 212 এটা আসছে। তাহলে দেখে নাও, তাহলে মোলার গ্যাস ধ্রুবক, অতএব মোলার গ্যাস ধ্রুবক 0.0, এইটা 0.08212, দেখে নাও লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে কত হবে, তাহলে 0.08212 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এই দুটো অঙ্ক হয়ে গেল। তারপর দেখো বিচ্ছুরণ, দেখো 3.3 বিচ্ছুরণ কাকে বলে, এটা আমরা পেয়ে যাব পেজ 55 পেয়ে যাব। তারপর দেখো প্রিজমের যে প্রশ্নটা আছে এটা আমরা দুয়ারি গাঙ্গুলি মাইতি পেজ নাম্বার 46 অবশ্যই পেয়ে যাব। তারপর দেখো 3.4 বাল্যচক্র পরিবর্তী প্রভাবে কাজ করে না কেন, কারণ মনে রাখবে এরমভাবে লিখে নেবে, আমি লিখে দিচ্ছি না, বইয়ে এটা স্পেসিফিক বইয়ে পাওয়া খুব মুশকিল, তা দেখে নাও। বাল্যচক্র পরিবর্তী প্রবাহে কাজ করে না, কারণ পরিবর্তী প্রবাহ মানে নির্দিষ্ট সময় অন্তর তড়িৎ প্রবাহের অভিমুখ এবং মান পরিবর্তন ঘটা। তাহলে পরিবর্তী প্রবাহ মানে হলো নির্দিষ্ট সময়ে তার মান এবং অভিমুখ পরিবর্তন ঘটা।
তাহলে এই জন্যই পারলো চক্র কিন্তু ওই পরিবর্তী প্রবাহে কাজ করে না। তাহলে এবার দেখে নাও আয়নীয় যৌগগুলির মধ্যে বিক্রিয়ার হার দ্রুত হয় কেন। মনে রাখতে হবে আয়নীয় যৌগগুলির মধ্যে বিক্রিয়ার হার দ্রুত হয় কারণ বলবে আয়নীয় যৌগগুলি বিপরীত আধানযুক্ত স্থির তাড়িতিক বলের দ্বারা পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। বাইরে থেকে বল প্রয়োগ করা হলে তখন ওই সমধর্মী আয়নগুলো পরস্পরের কাছে চলে আসে। বিকর্ষণ বল প্রয়োগ করার জন্য তারা কেলাস ভেঙে ফেলে। তারপর দেখে নাও পরেরটা ন্যাপথলিন। দেখে নাও ন্যাপথলিন এবং সোডিয়াম ক্লোরাইডের দুটি ধর্মের তুলনা করতে বলছে গলনাঙ্ক এবং দাব্যতা অনুসারে। এরকম বলবো সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইডটা এটা আমরা জলে দাব্য কিন্তু বেঞ্জিনে অদাব্য। সোডিয়াম ক্লোরাইড আমরা বলবো জলে দাব্য কিন্তু বেঞ্জিনে অদাব্য। কিন্তু আমরা ন্যাপথলিন কি বলবো, ন্যাপথলিন জলে অদাব্য বেঞ্জিনে দাব্য। এটা প্রথম মনে রাখ, ফার্স্ট পয়েন্ট। তাহলে প্রথম কি বললাম ভালো করে মনে রাখবে, আমরা বলি সোডিয়াম ক্লোরাইড জলে দাব্য কিন্তু বেঞ্জিনে অদাব্য, ন্যাপথলিন জলে অদাব্য কিন্তু বেঞ্জিনে দাব্য। এটা প্রথম পয়েন্ট। তারপর দেখবে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কিন্তু ন্যাপথলিনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তাহলে হয়ে গেল দুটো পার্থক্য হয়ে গেল, দুটো ধর্ম হয়ে গেল। তাহলে এটা মনে রাখবে। তারপরে দেখো জিঙ্ক ব্লেন্ডকে খনিজ আকরিক 2 বলা হয়। কারণ জিঙ্ক ব্লেন্ড এটা হলো জিঙ্কের আকরিক প্লাস খনিজ। কারণ একে আকরিক বলা হচ্ছে কারণ খুব সহজে এবং কম ব্যয়ে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। তাহলে সেই জন্য আমরা জিঙ্ককে কি বলবো, আকরিক বলবো। আর খনিজ মানে বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, মানে বিভিন্ন ভূপৃষ্ঠে বা বিভিন্ন জায়গা থেকে যে সকল যৌগরূপে যে জিনিসগুলো পাওয়া যায় তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে খনিজ বলবো। তাহলে সেই খনিজ থেকেই আমরা খুব সহজে জিঙ্ককে কিন্তু পেতে পারি। তাহলে জিঙ্ক ব্লেন্ড সেই জন্য আমরা বলবো আকরিক প্লাস খনিজ। তারপর দেখে নাও ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। এটা পেজ নাম্বার 133-এ পেয়ে যাবে। তারপর দেখে নাও ইথিলিনের জুট বিক্রিয়া অংশগ্রহণ করার কারণ কি, এটা পেজ নাম্বার 144-এ পেয়ে যাব। তারপর দেখো ইথাইল অ্যালকোহলের বাষ্পকে অ্যালুমিনিয়ামের উপর দিয়ে চালনা করলে কি ঘটবে, বিক্রিয়া দিতে বলছে। খুব ভালো করে দেখে নাও। ইথাইল অ্যালকোহল C2H5OH, এটা হলো অ্যালুমিনিয়াম Al2O3। উচ্চ তাপ দিলে এটা কি হবে, C2H4 উৎপন্ন হবে, তার সঙ্গে জল উৎপন্ন হবে। এটা মনে রাখবে তাপটা উচ্চ হলে। এটা ছাড়াও C2H5OH আমি যদি অ্যালুমিনিয়ামের ওপর দিয়ে চালনা করি, তাপটা যদি নিম্ন তাপ দিলে তাহলে কি হবে, সেটা আমরা কি বলবো, সেটা হবে C2H5 তার সঙ্গে জল উৎপন্ন হবে। তাহলে তাপ যদি উচ্চ হয় তাহলে দেখো ইথিলিন উৎপন্ন হবে, তাপ যদি নিম্ন হয় তাহলে আমরা কি বলবো, ডাইমিথাইল ইথার উৎপন্ন হবে। ঠিক আছে, বোঝা গেল? খুব ভালো করে মনে রাখবে, যে কোনো একটা পরীক্ষায় উল্লেখ করে দেবে। তারপর দেখো গ্রুপ ডি বা বিভাগ ঘ, বয়েল সূত্র বিবৃত করতে বলছে। বয়েল সূত্রের ধ্রুবকগুলি কি? বয়েল সূত্র অবশ্যই তোমরা পেয়ে যাবে। নির্দিষ্ট ভরে উষ্ণতা স্থির রেখে গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অবশ্যই পেয়ে যাবে। এখানে ধ্রুবক থাকে গ্যাসের ভর এবং তাপমাত্রা। তারপর দেখো এই অঙ্কটা বলা আছে 9.6 গ্রাম O2 উৎপন্ন করতে কত গ্রাম KClO3 প্রয়োজন। দেখে নাও, KClO3কে উত্তপ্ত করলে KCl এবং অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে 96 গ্রাম, দেখে নাও এটা তাহলে কি হবে,
96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে, দেখে নাও আমি লিখছি, 96 গ্রাম অক্সিজেন তৈরি করতে KClO3 প্রয়োজন কত? 245 গ্রাম। আর 96 এর নিচে তোমরা 1 গ্রাম অক্সিজেন তৈরি করতে এটা প্রয়োজন হবে 245 বাই 96। আর এখানে বইয়ে বলা আছে 9.6। তাই এটা কত হবে? 245 ইন্টু 96 বাই 96 ইন্টু 10, তাহলে এটা হবে 24.5 গ্রাম। তাহলে 24.5 গ্রাম হয়ে গেল। তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে এই বিক্রিয়ায় কত গ্রাম KCl উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় কত গ্রাম KCl উৎপন্ন, দেখে নাও। তাহলে KCl মানে KCl কত উৎপন্ন হয় দেখো, তাই 2 KCl, K এর মান আমরা বলবো কত, K এর মান 39 আর Cl এর মান কত 35.5। 149 বলবো, তাহলে 149 গ্রাম। তাহলে কত গ্রাম উৎপন্ন হবে? তাহলে 149 গ্রাম, 149 গ্রাম KCl, 149 গ্রাম KCl উৎপন্ন হবে, 149 গ্রাম KCl উৎপন্ন হবে। দেখে নাও 4.3 আয়তন পোষণ গুণাঙ্কের রাশিমালা, এটা পেজ নাম্বার 31-এ পেয়ে যাব। তারপর দেখে নাও তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত লিখতে বলছে। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত 4.3 তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত। K সমান আমরা জানি QD বাই A θ1 মাইনাস θ2 ইন্টু T। K সমান QD বাই A θ1 মাইনাস θ2। তাহলে এখান থেকে তাহলে Q, এটা D, এটা A, প্রত্যেকের মাত্রা নিচ্ছি θ1 মাইনাস θ2, আর এটা হলো T। দেখে নাও এটা হলো তাপের মাত্রা আমরা কি বলবো? তাপের মাত্রা আমরা বলবো mL² T⁻⁻2 D মানে দৈর্ঘ্য, L বলবো, ক্ষেত্রফল L², থিটার মাত্রা থিটা লিখলাম, আর এটা T মানে সময়টা ক্যাপিটাল T দিল। তাহলে দেখো করলে যেটা আসবে, দেখো mL² কেটে গেল, তাহলে mL² কেটে গেল, তাহলে L² যদি কেটে যায় তাহলে এখানে L থাকলো mL, দেখো T⁻⁻3 θ⁻⁻1, এটা আমরা কার মাত্রা বলবো? K এর মাত্রা বলবো। তাহলে m হলো, L² কেটে গেল, তাহলে T দেখো T⁻⁻3 আর θ⁻⁻1, এটা হয়ে গেল। এরপর দেখে নাও অবতল 4.4-এ অবতল লেন্সের অপসারী ক্রিয়া। এটা দেখো অবতল লেন্সের অপসারী ক্রিয়া, দেখে নাও অবতল লেন্সের অপসারী ক্রিয়া ব্যাখ্যা করতে বলছে, পেজ নাম্বার 48-এ পেয়ে যাব। তারপর দেখো প্রিজম, দেখে নাও প্রিজম দ্বারা সাদা আলো বিচ্ছুরণের ক্ষেত্রে বেগুনি বর্ণের চ্যুতি লাল আলো অপেক্ষা বেশি হয় কেন? কারণ মনে রাখতে হবে কেন বেশি হয় বেগুনি বর্ণের চ্যুতি। তাহলে
বেগুনি বর্ণের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যের মানটা কম, তরঙ্গদৈর্ঘ্যের মান কম হওয়ার জন্য চ্যুতি বেশি হয়। লাল আলোর ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যের মানটা বেশি হয়, তাই আমরা কি বলবো, চ্যুতিটা কম হয়। তাহলে মনে রাখতে হবে চ্যুতিটা নির্ভর করবে বর্ণের ওপরে, অর্থাৎ লাল আলোর ক্ষেত্রে আমার তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার জন্য চ্যুতি কম হবে। বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে আমরা কি বলবো, তরঙ্গদৈর্ঘ্য কম, তাহলে চ্যুতি অবশ্যই বেশি হবে। তারপর দেখো, দীর্ঘ দৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তির চোখে নিকট বিন্দু দূরত্ব কি পরিবর্তন করা যায়? এইটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 54 তোমরা এটা পেয়ে যাবে, দেখে নেবে। তারপর দেখো একটা অঙ্ক আছে, দেখে নাও। বস্তুর দৈর্ঘ্য বলা আছে, তারপরে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে লেন্সের ওপর লম্বভাবে রাখা আছে লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরে। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব বলা আছে 24 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, দেখে নাও ভালো করে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 5-এ আমরা অথবাটা বলবো। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, সমান আমরা কি বলবো, আমরা বলবো প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব। এটা আমরা মনে রাখবো, বস্তু দূরত্ব। তাহলে রৈখিক বিবর্ধন সমান আমরা জানি যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তাহলে এখান থেকে দেখে নাও, প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা আমরা বার করব। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা আমরা বার করব। বস্তুর দৈর্ঘ্য, বস্তুর 5 বলা আছে, আর এখানে বলা আছে প্রতিবিম্ব দূরত্ব দূরত্ব বলা আছে 24, আর বস্তু দূরত্ব বলা আছে কত, সেটা হলো 12। দেখে নাও, এখানে দেখো বলা আছে প্রতিবিম্বের দূরত্বটা চাইছে, বস্তুর উচ্চতা বা বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতিবিম্বের দূরত্ব 24, বস্তু দূরত্ব 12। 24, 12, এটা 5 দেওয়া আছে। দেখো কাটাকাটি করলে আমরা কত বলবো, এটা 2 হবে। অতএব আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য বলবো 10 সেন্টিমিটার। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত বলবো, 10 সেন্টিমিটার। তারপরে দেখে নাও 4.6, পরিবাহী অন্তরক এবং অতি পরিবাহিতার ক্ষেত্রে উষ্ণতা রোধাঙ্কের সম্পর্কটা আমাদের লেখচিত্রে দেখাতে বলছে। পেজ নাম্বার 67, এটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার 67-এ এই উত্তরটা আছে, পেজ নাম্বার 67 উত্তরটা আছে। তারপর দেখো অথবা একটা প্রশ্ন আছে, অথবা প্রশ্ন
অথবা প্রশ্ন হলো যে সমান রোধ বিশিষ্ট দুটি তারের মধ্য দিয়ে একই সময় তড়িৎ প্রবাহ পাঠানো হলো, তাহলে দ্বিতীয় তারে উৎপন্ন তাপ প্রথম তারের নগুণ, তাই দ্বিতীয় তারে নগুণ, তাহলে তড়িৎ প্রবাহের অনুপাত নির্ণয় করতে বলছে। আর কোন অবস্থায় পরিবাহীতে তড়িৎ প্রবাহ হলেও তাপ উৎপন্ন হবে না, দেখেন আমরা জানি জুলের সূত্র থেকে জানি H সমান I² RT/J, এটা আমরা খুব ভালো করে জানি এটা। এবারে এখানে বলা আছে সমান রোধ একই সময় তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে, তাহলে রোধটা সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সমান রোধ দুটি পরিবাহীর মধ্য দিয়ে একই সময় তড়িৎ প্রবাহ পাঠালে উৎপন্ন তাপ, তাহলে আমি এটা প্রথমটা H1 বলছি, H1 সমান আমরা কি বলবো I1 বলবো, I1², এটা RT/J। এটা H2 সমান আমরা কি বলবো RT/J। H1/H2 এটা দেখো আমরা বলবো I1/I2 তার হোল স্কোয়ার। এবার অঙ্কটা চলে এসো, দেখো দেখে নাও দ্বিতীয় তারে উৎপন্ন তাপ প্রথম তারের নগুণ, তাই আমরা বলবো H2/H1, তাহলে এটা হলো, তাহলে H1 হবে, এটা 9H1 হবে, তাহলে আমরা এটা বলতে পারি। তাহলে এখান থেকে মানটা বসাচ্ছি, তাহলে H1/9H1, এটা I1/I2 তার হোল স্কোয়ার। এটা আমরা কি বলবো, এটা 1/3 বলবো, 1/3 I1/I2, তাহলে I1:I2, তাহলে আমরা কত বলবো 1:3 বলবো, তাহলে প্রবাহমাত্রার অনুপাত পেয়ে গেলাম 1:3। এখানে দেখে নাও কোন অবস্থায় পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ হলেও কোনো তাপ উৎপন্ন হবে না। তড়িৎ প্রবাহ হলে তাপ উৎপন্ন হবে না কখন, শক্তি সংরক্ষণ নীতি থেকে লেঞ্জের সূত্র ব্যাখ্যা করতে বলছে। এটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার 82, পেজ নাম্বার 82-তে আমি পেয়ে যাব। এটা আমরা বলবো ইউরেনিয়াম খনিতে তেজস্ক্রিয় মৌল, সেটা হলো রেডন। এটা কি পাওয়া যাবে, এটা আমরা বলবো রেডন Ra। তাহলে ইউরেনিয়াম মাইনে আমরা কি পাবো, রেডন পাবো। নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজনের পার্থক্য, এটা আমরা দেখে নাও নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আমরা ভারী মৌলের নিউক্লিয়াস ভাঙনের ফলে হালকা মৌল তৈরি হয়, আর নিউক্লিয় যখন সংযোজন ঘটবে হালকা মৌলের একাধিক নিউক্লিয়াস পরস্পর মিলিত হবে, ভারী মৌলের নিউক্লিয়াস তৈরি হবে। নিউক্লিয় বিভাজনে সেখানে হলো যে উচ্চ গতিসম্পন্ন ভারী কণা দিয়ে আঘাত করা হয়, মানে উচ্চ গতিসম্পন্ন কণা দিয়ে ভারী নিউক্লিয়াসকে আঘাত করা হয়, আর কিন্তু নিউক্লিয় সংযোজনে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। আর নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে আমরা শক্তি উৎপন্ন অনেক কম হয়, আর নিউক্লিয় বিভাজনে শক্তি উৎপন্ন অনেক কম হয়, আর নিউক্লিয় সংযোজনে বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাহলে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজনের পার্থক্য বলে দিলাম। আচ্ছা, এবার দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি লিখতে বলছে। পেজ নাম্বার 98-এ পেয়ে যাব। তাহলে পর্যায় সারণীর কোন শ্রেণীর কোনো উপশ্রেণী নেই, 8 নম্বরের কোনো উপশ্রেণী নেই। তাহলে পর্যায় সারণীর আমরা কি বলবো, 8 নম্বরের কোনো উপশ্রেণী নেই। তাহলে মেন্ডেলিভের পর্যায়ে 8 নম্বর উপশ্রেণী, আর যদি আমি দীর্ঘ কথা বলি তাহলে 18 নম্বর। তাহলে মনে রাখতে হবে মেন্ডেলিভ এখানে বলা আছে, তাহলে 8 নম্বরের কোনো উপশ্রেণী নেই। তারপর দেখো পর্যায় সারণীর পর্যায় এবং শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা কীভাবে হয় ব্যাখ্যা করতে বলছে। এটা আমরা পেয়ে যাব, আমরা দেখে নাও। দেখো বাম থেকে পর্যায়গত, যদি বাম থেকে ডান দিকে যাওয়া হয়
তাহলে কিন্তু আমার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। এটা পর্যায়। আর শ্রেণীর ক্ষেত্রে উপর থেকে নিচে নামা হয় তাহলে কী হবে, হ্রাস পাবে। তাহলে আমরা এটা পেয়ে যাবো 102-এ পেয়ে যাব, পেজ নাম্বার 102-এ অবশ্যই পেয়ে যাব, এটা 102-এ পেয়ে যাব। তাহলে দেখবে যে বাম থেকে ডানে পর্যায় বরাবর গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে তাহলে হ্রাস পায়। এটা আমরা 102-এ অবশ্যই পেয়ে যাব। তারপর দেখো কপার ধাতুর বিশ্লেষণ বিক্রিয়ায় ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য এবং ক্যাথোডের বিক্রিয়া, এটা আমরা পেয়ে যাব 216 পেজে অবশ্যই পেয়ে যাব। হেবার পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, 221 পেজে আমরা পেয়ে যাব দুয়ারি গাঙ্গুলি মাইতি। তারপর দেখো অ্যালকোহল থেকে কিভাবে ডাইমিথাইল ইথার তৈরি হবে। অ্যালকোহল থেকে কীভাবে ডাইমিথাইল ইথার তৈরি হবে, ইথাইল অ্যালকোহল থেকে কীভাবে ডাইমিথাইল ইথার প্রস্তুত করা যাবে। দেখে নাও, ইথাইল অ্যালকোহলের সঙ্গে যদি 140 সেন্টি তাপমাত্রায় গাঢ় H2SO4 পাঠানো হয় তাহলে ডাইমিথাইল ইথার উৎপন্ন হয়, তার সঙ্গে জল উৎপন্ন হবে। তাহলে ইথাইল অ্যালকোহলের সঙ্গে যদি গাঢ় H2SO4 মিশিয়ে 140 সেন্টি তাপমাত্রা উত্তপ্ত করা হয় তাহলে ডাইমিথাইল ইথার উৎপন্ন হবে, তার সঙ্গে জল উৎপন্ন হবে। এই বিক্রিয়াকে আমরা বলবো আন্তঃআণবিক নিরুদন। এই বিক্রিয়ার নাম হলো আন্তঃআণবিক নিরুদন। আন্তঃআণবিক নিরুদন এটাকে বলে, আন্তঃআণবিক নিরুদন এটাকে বলে। আচ্ছা, এটার ইউপ্যাক নাম আমাকে বলতে বলছে, CO2H। এটা আইসোবিউটারিক অ্যাসিড, এটার নাম হলো আইসোবিউটারিক অ্যাসিড, এটার নাম আমরা বলবো আইসোবিউটারিক অ্যাসিড এটার নাম। আর পলিমার ব্যবহারের ক্ষতিকারক প্রভাব এবং প্রতিকার, এটা আমরা দুয়ারি গাঙ্গুলি মাইতির 146 পেজে পেয়ে যাব। তা লাস্ট প্রশ্নের উত্তরটা আমরা 146 পেজে পেয়ে যাব। তাহলে দেখো, আজকে এখানে ভিডিও রাখছি। যদি ভালো লাগে একটা লাইক করবে, সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ তোমার সকলকে ধন্যবাদ শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।